তড়িৎ ক্ষেত্রকে মেজার করার জন্য কটা রাশির নাম বলেছিলাম? কি কি বলেছিলাম বল দেখি? তড়িৎ ক্ষেত্র, প্রাবল্য, বলরেখা, তড়িৎ বিভব, তাই তো? বলরেখার সম্পর্কে এবার বলি। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দিয়ে তো আমরা ক্ষেত্রকে মেজার করলামই। এবার বলরেখার সাহায্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে কি করে মেজার করতে হয়? বলরেখা জিনিসটা কি আগে সেটা তো বুঝতে হবে। লাইনস অফ ফোর্স মানে কি আগে সেটা বুঝে নে। আচ্ছা, লাইনস অফ ফোর্স বা বলরেখা বোঝার জন্য ইলেকট্রিক লাইনস অফ ফোর্স কি করে হবে এটা দেখ। কোন একটা পজিটিভ চার্জ এখানে আছে, যদিও এটা বিন্দু চার্জ, আমি বড় করে দেখাচ্ছি। একটা পজিটিভ চার্জ এখানে আছে। এই পজিটিভ চার্জের আশেপাশে যদি আমি একটা টেস্ট চার্জকে নিয়ে আসি, টেস্ট চার্জ মানে কে রে? +1 কুলম্ব, তাই তো? তো এটা +1 ইউনিট আধানকে নিয়ে আসলাম। এই পজিটিভ +1 কে কি বলবে? কাছে আসতে বলবে না দূরে যেতে? গেট আউট, তাই তো? ধর আমি চার্জটাকে ওদিক দিয়ে না এসে এদিক দিয়ে নিয়ে আনতে চাইলাম, চাই তো? চাই তো কি? গেট আউট। চার্জটাকে যদি এখানে রাখতাম কি করতো? গেট আউট। মানে মোট কথা তুই বুঝতে পারছিস যে পজিটিভ চার্জ থেকে এরকম ভাবে এই পথে কিন্তু ওকে রিপেল করে দিত। যদি আমি চার্জটাকে এখানে রাখতাম, ও ওকে এইভাবে ঠেলতে ঠেলতে এদিকে নিয়ে যেত, তাই না? যদি এখানে রাখতাম ঠেলতে ঠেলতে ওইদিকে নিয়ে যেত। তো এই যে যে পথ বরাবর একটা টেস্ট চার্জ যাবে, সেই পথগুলোকেই বলা হয় বলরেখা, ফোর্স অফ লাইন্স, ইলেকট্রিক ফোর্স অফ লাইন্স, সরি ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। কি বুঝতে পারলি আমি কি বললাম? যদি আমি এখানে নেগেটিভ চার্জ রাখতাম রে, দেখ জীবনে এত পজিটিভিটি এসেছে যে নেগেটিভকেও পজিটিভ লিখছি আমি, বুঝতে পারলি? একটা নেগেটিভ চার্জ লিখলাম। এই নেগেটিভ চার্জ এখানে যদি একটা টেস্ট চার্জকে রেখে দিই, বল এবার টেস্ট চার্জকে নেগেটিভ চার্জটা কাছে টানবে না দূরে ঠেলবে? কাছে টানবে। মানে এর পথটা কেমন হবে? এইরকম ধরনের। যদি এখানে রাখতাম টেনে নিত, এখানে রাখতাম টেনে নিত। বুঝতে পারছিস নিশ্চয়ই? এখানে রাখলে টেনে নিত, এখানে রাখলে টেনে নিত। তো নেগেটিভ চার্জের জন্য বলরেখাগুলো দেখ ইনভার্স চার্জের দিকে, পজিটিভ চার্জের জন্য বলরেখাগুলো আউটওয়ার্ডস। কোনো একটা চার্জকে ধর আমি এখানে রেখেছিলাম, সেই এবার এবার আমি কি করেছি? পজিটিভ নেগেটিভ দুটোকে এরকম ভাবে রেখেছি, আর এখানে একটা টেস্ট চার্জকে রেখে দিলাম। তো পজিটিভ ঠেলবে ওকে, একে ঠেলতে ঠেলতে এইসব জায়গায় নিয়ে আসবে, তখন নেগেটিভ কি করবে? ওকে টানতে শুরু করবে। দিয়ে এরকম ভাবে একটা লাইনস অফ ফোর্স তৈরি হয়ে গেল। মানে এই চার্জটা এই পথে গেল। যদি এই চার্জটার কথা বলি, পজিটিভ থেকে ঠেলবে, ওদিকে নেগেটিভও ওকে টানছে, অল্প পরিমাণে টানছে, এবার টানছে তো দূরে আছে, অল্প টানছে, এবার টানছে। তো এর ফোর্সটাই বেশি বলে একে ঠেলে দিচ্ছে এরকম ভাবে। এবার ঠেলে দিতে মোটামুটি একটা ডিস্টেন্সে গেল, তখন কিন্তু ওর ফোর্সটা ডমিনেট করতে শুরু করছে, কারণ ওর কাছে যাচ্ছে তো। তখন ও টানতে শুরু করবে, দিয়ে এর পথটা কেমন হয়ে যাবে বলতে এরকম। ও যখন নিবে না তো অত অহংকার দেখবে কেন? ওর ঠেলে দিল, চলে গেল, ওর কাছে কেউ বসে থাকলো। বুঝতে পারলি? সিমিলারলি এই চার্জের জন্য যদি বলি, তাহলে এরকম ভাবে পথটা হয়ে যাবে। ঠিক আছে? এই চার্জগুলোর যদি কথা বলি, তাহলে এটা এইদিকে চলে যাবে, এইভাবে গিয়ে ওখানে জয়েন হবে। বুঝতে পারলি কিনা বল? মাথায় ঢুকছে? এখানে যদি কোনো চার্জ থাকে খেয়াল করবি, সরি, এখানে যদি কোনো চার্জ থাকে খেয়াল কর, এই চার্জটাকে এই পজিটিভ চার্জ কিন্তু এদিকে ঠেলবে। এবার যত এদিকে ঠেলবে ওর থেকে কিন্তু দূরে হয়ে যাচ্ছে, ওর ফোর্সটা আরো কমছে, ওই কি টানতে পারছে? পারছে না। তাহলে এর জন্য কিন্তু বলরেখাটা সোজা চলে যাবে। ক্লিয়ার? সেরকম ভাবে এখানে যদি কোনো চার্জ থাকে তো তাকে এদিকে সোজা টেনে নেবে। তো এই হচ্ছে তোর বলরেখা। আশা করি বুঝাতে পারলাম। এবার যদি চাই তো আরেকটু ঘন সন্নিবিষ্ট করে দেখাতে পারি, বিভিন্ন পথগুলোকে দেখাতে পারি। মানে এই পথগুলো বুঝতে পারছিস তো? যদি এখানে থাকতো তাহলে এই পথে যেত, এখানে থাকলে এই পথে যেত। মোটামুটি একটা অ্যাজাম্পশন করে আমি দেখিয়ে দিলাম। এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা বলরেখা। এগুলো হচ্ছে এক একটা বলরেখা। ক্লিয়ার হয়ে গেছে? ছবি আঁকা আছে, দেখতে পাচ্ছিস নিশ্চয়ই? এগুলো হচ্ছে সব বলরেখা। এই বলরেখা দিয়ে আমরা তড়িৎ ক্ষেত্রকে কি করে মেজার করি? এখান থেকে কিভাবে বুঝতে পারলাম যে তড়িৎ ক্ষেত্র কত? কি করে বুঝতে পারবো যে এই বলরেখা দিয়ে তড়িৎ ক্ষেত্র কি হবে না হবে? শোন, তড়িৎ ক্ষেত্রকে মেজার করার জন্য, তড়িৎ ক্ষেত্রকে আমরা মেজার করব কিভাবে? একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কতগুলো বলরেখা যাবে। কি বললাম? একক ক্ষেত্রফল, একক ক্ষেত্রফলের মধ্যে বলরেখার সংখ্যা, বলরেখার সংখ্যা। এটা যদি বুঝতে চাস তাহলে আগে এটা দেখ। তুই আমাকে বল, আহ, এই পজিটিভ চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এই সমস্ত জায়গায় বেশি হবে নাকি এই সমস্ত জায়গায় বেশি হবে? কাছে বেশি হবে। নেগেটিভ চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এইখানে বেশি হবে নাকি দূরে বেশি হবে? কাছে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাছাকাছিতে বেশি হবে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে মেজার করা হচ্ছে এরকম ভাবে যে একক ক্ষেত্রফলের মধ্যে বলরেখার সংখ্যা। ধর আমি এখানে একটা একক ক্ষেত্রফল ইমাজিন করছি, এইটুকু হচ্ছে 1 সেন্টিমিটার স্কয়ার ধরে নে। এর মধ্যে কতগুলো বলরেখা গেছে? একটা, দুটো, তিনটা। আমি যদি এখানে মেজার করতে চাই 1 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল, এটা এখানে কতগুলো বলরেখা গেছে? তাহলে এখানে বেশি বলরেখা গেছে, মানে এখানে প্রাবল্য বেশি। বলরেখার সংখ্যা দিয়ে ডিসাইড করছি আমি।
বুঝতে পারলি? সিমিলারলি আমি যদি এখানে বের করতে চাই 1 সেন্টিমিটার স্কোয়ার, তো এখানে দুটো বলরেখা বেরিয়েছে, তার মানে এটার তুলনায় এখানে প্রাবল্য বেশি আছে, এখানে তার থেকেও বেশি আছে। তো বলরেখার সংখ্যা যত বেশি হবে তড়িৎ প্রবাহ তত বেশি হবে। যত বেশি এরা ঘন সন্নিবিষ্ট থাকবে তড়িৎ প্রবাহ তত বেশি হবে। ঘন সন্নিবিষ্ট বেশি ডেন্স হয়ে থাকবে, যত বেশি কাছাকাছি থাকবে তাদের প্রাবল্য তত বেশি হবে। কারো কোনো সমস্যা আছে বুঝতে? তড়িৎ প্রাবল্য দিয়ে কি করে আমরা মেজার করি বুঝতে পারলি? যদি এরকম থাকতো রে, ধর এখানে তো পজিটিভ আর নেগেটিভ দিয়েছি, ধর আমি এরকম করলাম যে দুটোই পজিটিভ, দুজনেই ধরনের পজিটিভ চার্জ, তাহলে কি ঘটতো? কেউই চাইতো না, তাই না? সবাই ওকে ঠেলতো। তো ঠেলার ফলে ঘটনাটা কি হবে দেখা যাক। সবাই কি আর তোর মতো? না, ভুল বলে দিলাম, তুই তো ওরকম না। তুই ছেড়ে যাবি না, তুই নির্লজ্জ। তুই ওখানেই থাকবি, তাড়িয়ে দিলেও তুই ওখানে থাকবি। এই দেখ, দুটো পজিটিভ চার্জ নিলাম। হুম। তো এখানে একটা টেস্ট চার্জকে রাখছি, সবসময় টেস্ট চার্জ, আমি যদি না বলি বুঝে নিবি টেস্ট চার্জকে রাখছি। তো পজিটিভ কি বলবে একে, চাই না, দূরে যাও, চলে গেল দূরে। মানুষ যখন বেশি কাছে চলে আসে সম্পর্ক খারাপ হয়ে যায়, জানিস তো? হয় না? দেখবি আম, দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল না, হঠাৎ করে বন্ধুত্ব হলো, বেশ কিছুদিন খুব বন্ধুত্ব। এই অঙ্কিতার অরিত্র, অঙ্কিতা বলছিলাম। তো ওদের দুজনের বন্ধুত্ব এখন দেখছিস কত সুন্দর। যেতে দেখবি এদের মধ্যেই লড়াই লেগে গেছে, দুটো সেম নেচারের হয়ে যাবে। তখন কি হবে, পজিটিভ পজিটিভ রিপেল করতে শুরু করবে, এদের মধ্যে তখন আর নেচারটা ঠিক থাকবে না। যাই হোক, তাহলে পজিটিভ একে ঠেলবে, এই পজিটিভ চাইবে, বলবো আমারও দরকার নেই, অনেক পজিটিভিটিতে ভর্তি আছি। তো এই এদিকে যাবে, দিয়ে এও ঠেলতে শুরু করবে, এর রাস্তা চেঞ্জ হয়ে যাবে, কেউই চাই না ওকে। বুঝতে পারলি কি না? এরকম ভাবে বলরেখা হয়ে যাবে। দেখ, বুঝতে পারলি কি না? এই পজিটিভ চার্জের জন্য সিমিলারলি ওই পজিটিভ চার্জে তো একই কাজ করবে, আমারও দরকার নেই, যেখানে খুশি সেখানে যাওয়ার আমার দরকার নেই, তাই না রে? ব্যাস, এই হচ্ছে ব্যাপার। ওকে, তাহলে পজিটিভ চার্জ যদি দুজনেই পজিটিভ থাকে তাদের জন্য বলরেখা হবে এইরকম। যদি দুজনেই নেগেটিভ থাকতো কেমন বলরেখা হতো? সেম হতো না, সেম হতো না, টেনে নিত, তীর চিহ্নটা চেঞ্জ হতো শুধু। এই আকৃতিটা একই হতো কিন্তু তীর চিহ্নগুলো ইনওয়ার্ডস হতো। নেগেটিভ তো কাছে নাই। মাথায় ঢুকলো কিনা আমি কি বলতে চাইছি? তীর চিহ্নগুলো কি হতো, ভেতরের দিকে হতো। আমি আর নোংরা করলাম না, বুঝে নে, নোংরাই করলাম, বুঝে নে। ঠিক আছে, নেগেটিভ গুলো এরকম দেখাতো। তো মানে এই জায়গাটাতে দেখ প্রাবল্যই নেই, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য। এখানে তড়িৎ প্রাবল্য শূন্য, মাঝামাঝি জায়গায় তড়িৎ প্রাবল্য শূন্য। যদি আমি কোনো প্লেট নিই, প্লেট, খাওয়ার প্লেট না, আয়তকার প্লেট নিয়ে নিলাম একটা, 3 ডাইমেনশনালি বুঝে নে, মোটামুটি এরকম আছে। এটা একটা, আর এই যে আমার হাতের তালুটাকে দেখ না, এটা একটা তল আর এটা একটা তল, এরকম ভাবে রেখেছি দুটো প্লেটকে। ঠিক আছে, তো এই দুটো প্লেটকে আমি এরকম ভাবে দেখালাম। তো এই যে দুটো প্লেট, এদের মধ্যে যদি আমি চার্জ দিয়ে দিই, ধর একটাকে চার্জ করে দিলাম পজিটিভ চার্জ, মানে এর মধ্যে পজিটিভ চার্জ আছে, এটাকে গ্রাউন্ডেড করে দিলাম বা নেগেটিভ চার্জ করে দিলাম, কিছু একটা করে দিলাম। ঠিক আছে, তো এখানে যদি কোনো টেস্ট চার্জকে রাখা যায়, পজিটিভ ঠেলবে, নেগেটিভ নেবে, তাই না? তাহলে এখানে কোনো টেস্ট চার্জ থাকতে গেলে তার ডাইরেকশন কেমন হবে, এই দিকে, বলরেখার ডাইরেকশন হবে এই দিকে। এখানে থাকতে গেলে তার বলরেখা হবে এই দিকে। এখানে থাকতে গেলে তার বলরেখা হবে এইখানে। মোটামুটি বুঝতে পারছিস তো? এখানে থাকলে বলরেখা হবে এইখানে, এরকম ভাবে চলবে। কিন্তু এই সমস্ত জায়গায় মানে ধারে, একটু ধারের দিকে যে চার্জটা আছে, সেই চার্জটাকে এই কি করবে, এদিকে ঠেলার চেষ্টা করবে, আর এই কি করবে, এদিকে টানার চেষ্টা করবে, তাই না? তো দুজনের ওভারঅল ইফেক্টটা কি হবে বলতো, এরকম বেঁকে যাবে। ও ঠেলতে চাইছিল, এ নিতে চাইছিল, শেষের প্রান্তগুলোতে এরকম হয়ে যাবে। বুঝতে পারলি আমি কি বলতে চাইছি? মাঝামাঝি জায়গাতে স্ট্রেট লাইন, কিন্তু পাশের প্রান্তগুলোতে কি হচ্ছে, বেঁকে যাচ্ছে, কারণ এই এখানে যে চার্জটা আছে এটা ঠেলবে আর এই টানবে, তাহলে এরকম ভাবে পাত্রা বেঁকে যাচ্ছে। এই হচ্ছে বলরেখা। আপত্তি আছে কারো? বলরেখা সবাই বুঝে গেছিস তো? এরকম ভাবে বলরেখা মেজার করতে হয়। বিজ্ঞানী ম্যাক্সওয়েল নাম শুনেছিস আগে? শুনবি কেন? এদের নাম শুনবি না তো? হ্যাঁ, কঠিন কঠিন নাম এগুলো। বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলরেখার সংখ্যা নির্ণয় করার একটা সহজ পদ্ধতি দিয়েছেন, শোন ভালো করে। ম্যাক্সওয়েল, বিজ্ঞানী ম্যাক্সওয়েল কোন একটা চার্জ থেকে কতগুলো বলরেখা নির্গত হতে পারে সেই সংখ্যাটা বের করার একটা গাণিতিক রাশিমালা দিয়েছেন। যদি এই চার্জটা কিউ চার্জ হতো, তাহলে কিউ চার্জ থেকে কতগুলো বলরেখা বেরাবে বা ওর মধ্যে কতগুলো বলরেখা ঢুকবে, সেই সংখ্যাটা যদি বের করতে হয়, মোট সংখ্যাটা কি বললাম, বলরেখার মোট সংখ্যা, সেটা তুই বের করবি এরকম ভাবে, বলরেখার সংখ্যা সমান সমান টোটাল চার্জ, মানে যে চার্জের জন্য বলরেখা তৈরি হয়েছে, ডিভাইডেড বাই এপসাইলন নট, এই পরিমাণ বলরেখা নির্গত হচ্ছে।
কোন একটা চার্জ কিউ পরিমাণ চার্জ, সেখান থেকে কতগুলো বলরেখা বেরাবে? কিউ বাই এপসাইলন নট। তোকে যদি আমি বলি যে 1 কুলম্ব চার্জ দিয়েছি, কত কুলম্ব? 1 কুলম্ব চার্জ, তো 1 কুলম্ব চার্জ থেকে নির্গত বলরেখার সংখ্যা কত হবে? নাম্বার অফ লাইনস অফ ফোর্স, ইলেকট্রিক লাইনস অফ ফোর্স, বলরেখার সংখ্যা। তুই কিভাবে বের করবি? কিউ বাই এপসাইলন নট। তার মানে 1 কুলম্ব বাই 8.854 10⁻⁻12 এসআই ইউনিট, তাই তো রে? এটাকে ক্যালকুলেশন করে তোকে বলরেখার সংখ্যা বের করতে হবে। এটা মোটামুটি এরকম বেরাবে, দেখ করে দেওয়া আছে 1 পয়েন্ট কত আছে, 129 ইন্টু 10⁻11, এতগুলো বলরেখা বেরাবে, খেয়াল কর, একটা 1 কুলম্ব চার্জ থেকে। হুম, বলরেখার সংখ্যা এতটাই বেরাবে, মানে এখান থেকে এতগুলো বেরাচ্ছে, কিন্তু যত দূরে যাচ্ছে ছড়িয়ে যাচ্ছে, দিয়ে কমতে শুরু করছে, ডেনসিটিটা কমে যাচ্ছে। বুঝতে পারলি কিনা বল? তো এরকম তোকে বের করতে দিতে পারে শর্ট কোশ্চেনে। আর 1 কুলম্বের জন্য অবশ্যই মুখস্থ রাখবি এই সংখ্যাটাকে। কেন মুখস্থ রাখবি? তার কারণটা হচ্ছে যে এই সংখ্যা দিয়ে ডিভাইড তুই করতে পারবি ওই মুহূর্তে। তুই না একটু আন্দাজ করে নিতে পারবি যে উপরে 10 ধরি নিচে 8 ধরি, ডিভাইড করতে গেলে 1 পয়েন্ট সামথিং হবে, এটা তুই আন্দাজ করে নিতে পারবি, তাই না? 2 কুলম্ব থাকতে গেলে তুই কি করবি? এই 1 এর জন্য যা হবে তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে, 2 বাই সামথিং। তো 3 এর জন্য 3 দিয়ে মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে। তো এরকম ভাবে তুই করতে পারবি, এই জন্য এই শর্টটা আমাদের দরকার। নিট বা যেই দিতে গেলে তো এই জিনিসটা আমাদের জেনে রাখা অবশ্যই দরকার। বুঝতে পারলি? বলরেখা বিষয়টা ক্লিয়ার হলো তো? বলরেখা, হ্যাঁ বল। এপসাইলন নট এর মান 8.854 10⁻⁻12 সবসময়, দুটারই বলতে না, শুধু এপসাইলন তো কে এপসাইলন নট, ওখানে তো কে এর উপর ডিপেন্ড করছে। কে এর মান চেঞ্জ হয়ে যাবে মাধ্যম অনুযায়ী। বলরেখার কিছু বৈশিষ্ট্য আছে, খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই বলরেখার বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসে, লেখা আছে দেখ বলরেখার বৈশিষ্ট্যগুলো, ছবির আগেই আছে। আচ্ছা, বলরেখাগুলো কোন আধান থেকে বের হয়? ধনাত্মক না ঋণাত্মক? ধনাত্মক থেকে বের হয়, আর ঋণাত্মকে এসে ঢোকে। ভালো করে শুনবি, এই যে এরকম টাইপের ওয়ার্ড ভুল হয়ে যাবে তোদের। বলরেখা ধনাত্মক আধান থেকে নির্গত হয় আর ঋণাত্মক আধানে ঢোকে। তাহলে যে কোনো একটা বলরেখা যখন তৈরি হয়েছে, তার মানে নিশ্চয়ই যেখান থেকে স্টার্ট হয়েছে সেখানে ধনাত্মক আধান ছিল, আর যেখানে শেষ হয়েছে সেখানে ঋণাত্মক আধান ছিল, থাকতেই হবে, তা না হলে বলরেখার অস্তিত্ব নেই। বুঝতে পারলাম? বলরেখাগুলো লম্বভাবে প্রবেশ করে এবং লম্বভাবে ঢোকে, মানে এরকম টাইপের বলতে চাইছি। এটা যদি ওই চার্জটা হয়, তাহলে বলরেখা এরকম লম্বভাবে বেরাবে, এরকম বাঁকা ভাবে না। লম্ব বলতে এই সারফেসের সাথে লম্ব, বুঝতে পারছি? এই সারফেসের সাথে লম্ব, এই সারফেসের সাথে লম্ব, একই রকম ভাবে যদি ঢুকে তো এই সারফেসের সাথে ঢুকবে, লম্বভাবে ঢুকবে। ক্লিয়ার হলো আমার কথাটা? কার সাথে লম্ব? সারফেসের সাথে লম্ব। যদি তোকে আমি বলি যে একটা পরিবাহীতে বলরেখার শুরু আর শেষ হতে পারে কি? একটা পরিবাহীতে, একটা পরিবাহীতে, ওয়ার্ডটাকে ভালো করে শুনবি, পরিবাহীতে বলেছি, বলরেখার শুরু এবং শেষ হতে পারে কি? মানে এখান থেকে বলরেখা উৎপন্ন হলো, এখানেই শেষ হলো, এমনটা কি হতে পারে? এই ছবি দেখে মনে হয় হতে পারে। হ্যাঁ, এটা এই জায়গাটাই সমস্যা। এটা যখন তৈরি হয়েছে মানে এখানে পজিটিভ আছে এখানে নেগেটিভ আছে, তাই তো? কিন্তু তুই বল একটা পরিবাহীতে পজিটিভ নেগেটিভ একসাথে কি করে হতে পারে? পরিবাহিত পরিবহন করতে পারে, যে চার্জটা আছে সেটা সব জায়গায় পরিবাহিত হয়ে গেছে। তাহলে একটা পরিবাহীর মধ্যে হয় পজিটিভ চার্জ থাকবে, নয় নেগেটিভ চার্জ থাকবে। বুঝতে পারলি? যদি আমি এখানে পজিটিভ চার্জ দিই মানে সব জায়গাতেই পজিটিভই আছে, যদি আমি নেগেটিভ দিই তার মানে সব জায়গাতে নেগেটিভই আছে। তাহলে একটা পরিবাহীতে নর্মালি কোনো বলরেখার শুরু আর শেষ হতে পারে না, তবে আমরা স্পেশাল কেস ভাবে তৈরি করতে পারি। চার্জের যদি আমরা ডিস্ট্রিবিউশন করে দিতে পারি কোনোভাবে আর্টিফিশিয়ালি, তাহলে ওইখানে বলরেখা তৈরি হতে পারে, শুরু আর শেষ হতে পারে। বাট প্রশ্ন যদি তোর আসে যে একটা পরিবাহীতে বলরেখার শুরু আর শেষ হয় কি, একদমই নয়, একটা পরিবাহীতে কখনোই হয় না। ওটা আবেশের কথা বলছি, কাগজের টুকরো না। তো আবেশের ক্ষেত্রে এটা হলো আর্টিফিশিয়াল কেস, যেখানে আমি ইন্ডিভিজুয়ালি করছি, আমি আর্টিফিশিয়ালি করছি। এটা এটা হচ্ছে সেই কেসটা যেটা আমি তোদের বললাম, যে আর্টিফিশিয়ালি যদি এমনটা করে থাকি, ঠিক আছে? এখানে কোনো একটা চার্জকে নিয়ে এসেছি, পজিটিভ চার্জ, ও কি করেছে এখানে ইনডিউস করেছে নেগেটিভ, এখানে পজিটিভ, তো কিছুক্ষণের জন্য এখানে পজিটিভ নেগেটিভ হয়ে গেছে। বুঝতে পারলি? হ্যাঁ, এখানে তৈরি হবে, এটা আর্টিফিশিয়াল কেস, বাট ন্যাচারালি হবে না। যদি এরকম কোনো আমি কন্ডিশন না অ্যাপ্লাই করি, তাহলে পজিটিভ নেগেটিভ আলাদা করে থাকার কোনো ব্যাপার নেই। আর তোকে তো কন্ডিশন দেয়নি, তোকে বলেছে জাস্ট একটা পরিবাহীতে, তাই না? তো তুই কোনটাকে নিবি? দুটো, এটা হতে পারে ওটা হতে পারে, তো কোনটাকে নিবি? জেনারেল হিসেবে ওটাকেই নিবি। বোঝা গেল? যাই হোক, তড়িৎ বলরেখার আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, খুব গুরুত্বপূর্ণ, যে দুটি তড়িৎ বলরেখা কখনো পরস্পরকে ছেদ করতে পারে না। দুটো তড়িৎ বলরেখা, এই যে তড়িৎ বলরেখাগুলো দেখছিস, এই তড়িৎ বলরেখা কখনো কাউকে ছেদ করবে না। মানে একটা বলরেখা এরকম যাচ্ছে, আর তুই বলবি আরেকটা বলরেখা এরকম ভাবে চলে গেল ওকে ছেদ করে, এটা পসিবলই না কোনোদিন, টাচই করবে না। কেন পসিবল না? তার কারণটা হচ্ছে যে এর তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা পয়েন্টে, ভালো করে শুনবি, কোনো একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ডাইরেকশন কতগুলো হতে পারে? একটা ডাইরেকশন হতে পারে। কটা হতে পারে?
একটা। এই পজিটিভের জন্য এখানে একটা কিছু হবে, এই নেগেটিভের জন্য এখানে একটা কিছু হবে, ওভারঅল একটাই ডাইরেকশন তুই পাবি, 14 দিকে তো ডাইরেকশন পাবি না। তার মানে তড়িৎ প্রাবল্যের কোনো একটা বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্যের অভিমুখ একটা নির্দিষ্ট দিকেই হবে, সেটা যেদিকেই হোক না কেন একটা নির্দিষ্ট দিকে। যদি দুটো বলরেখা টাচ করে যায়, তাহলে এই টাচিং পয়েন্টটা যেটা আছে, এই পয়েন্টে তুই এই বলরেখার উপর একটা স্পর্শক ড্র করতে পারবি তো? কোন দিকে হবে স্পর্শকটা? এইদিকে। এরকম ভাবে স্পর্শক ড্র করে দিলি। আবার এই যে বলরেখাটা আছে না, এই বলরেখার উপর এই পয়েন্টে তুই আরেকটা স্পর্শক ড্র করতে পারবি এরকম ভাবে। স্পর্শক কি রিপ্রেজেন্ট করে? ওই পয়েন্টের তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করে। তো একটা পয়েন্টের দুটো ডাইরেকশন কি করে সম্ভব? বুঝতে পারলি? সেই জন্য দুটো তড়িৎ বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করতে পারে না। আরো কিছু আছে, তড়িৎ বলরেখাগুলো সবসময় ঘন সন্নিবিষ্ট থাকার চেষ্টা করে। যে অঞ্চলে তড়িৎ বলরেখার সংখ্যা যত বেশি, সেখানে তড়িৎ প্রাবল্যের মান তত বেশি, যেখানে কম সেখানে কম। ঠিক আছে, এরকম ছোটখাটো জিনিসগুলো আছে, তোরা ওগুলো পড়ে নিবি। আশা করি বোঝাতে পারলাম। না, লম্বভাবেই প্রবেশ করেছে। এই যে প্লেট আর এই যে প্লেট, আর থ্রি ডাইমেনশনাল করলাম না। এখান থেকে লম্বভাবে বেরালো, এখানে লম্বভাবে ঢুকলো, এটা তো সমস্যা নাই। এবার এটার ক্ষেত্রে দেখ, যদি এখানে কোনো চার্জ থাকে, ঠিক আছে, এখানে যদি কোনো চার্জ থাকে, একটু জুম করে দেখায়, এই প্রথমে এদিকে ঠেলবে একে, এই আগে ঠেলবে, তারপরে তো এ টানবে। এর থেকে তো দূরে আছে, তাহলে ফোর্সটা কে বেশি অ্যাপ্লাই করবে? ও। যত এর কাছে থাকবে তত বেশি ফোর্স অ্যাপ্লাই করবে। একদম যদি কাছে থাকে তাহলে এর ফোর্সের পরিমাণ সব থেকে বেশি, এর ফোর্সের পরিমাণ প্রায় নগণ্য ওখানে। তাহলে এই আগে একে ঠেলবে, ঠেলে বের করবে, তবেই তো একে টানবে, তখন ওইদিকে ডাইরেকশন চেঞ্জ করবে। তো যখন এখান থেকে বেরাচ্ছে তখন কিন্তু লম্বভাবেই, তারপরে এরকম বেগে যাচ্ছে, তারপরে যখন আবার ঢুকছে তখন আবার লম্বভাবেই। ঠিক আছে, যদি এতটা বাঁকানো হবে না, জুম করার জন্য আমি এরকম ভাবে বুঝিয়ে দিলাম। মাথায় ঢুকলো কিনা? যে কোনো পরিবাহী থেকে বলরেখা বেরাবে বা ঢুকবে, অবশ্যই লম্বভাবেই থাকতে হবে। এই প্রমাণটা আমরা তড়িৎ বিভব চ্যাপ্টারে গিয়ে আবার পড়বো। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র এই চ্যাপ্টারটার অর্ধেক পার্ট আজকে করিয়ে দিলাম, আর দুটো ক্লাস লাগবে, তাহলে তড়িৎ ক্ষেত্র শেষ হবে। তোরা কিভাবে পড়বি শুনে নে। এগুলো বাড়িতে প্রথমে তো দেখবি, মনে করবি, আমি যেগুলো যেগুলো বলেছি প্রথমে মুখস্থ করার চেষ্টা করবি না। প্রথমে পড়বি রিডিং, বোঝার জন্য যে আমি যে ওয়ার্ডগুলো বলেছিলাম ওগুলো মনে পড়ছে কিনা, তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি, পড়লি রিডিং দিয়ে বুঝলি, মুখস্থ করার কথা ভুলে যা। কারণ তোকে লিখতে হবে না এখন পরীক্ষাতে, সেমিস্টার 3, তোকে লিখতে হবে না। কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে, বা কনসেপ্ট যেটা জানা আছে সেখান থেকে তোকে আনসার টিক করতে হবে। তুই মুখস্থ বিদ্যা করে কি করবি এখন? কোনো লাভ নেই। সেই জন্য কি করবি, তুই পুরোটাকে রিডিং পড়বি, কি বলতে চাইছে প্রত্যেকটা লাইনকে বোঝার চেষ্টা করবি। আমার নোটে যেটা লিখে দেওয়া আছে সেটা তো আগে করবি খুব ভালো করে, যেন একটা ওয়ার্ডও তোর বুঝতে অসুবিধা না হয়। অসুবিধা হলে আমাকে বলতে হবে, হয়ে যাবে। তারপরে তুই বই থেকে রিডিং পড়বি। ঠিক আছে, কিছু কিছু জিনিস ডেফিনেশন টাইপ থাকবে, সেগুলো মুখস্থ করতে যাবি, কারণ ডেফিনেশন গুলো মুখস্থ করেই মনে রাখতে হবে শেষ পর্যন্ত। ডাইমেনশন গুলো একদমই মুখস্থ করতে যাবি না। যেমন আজকে ডাইমেনশন বের করালাম, তোদের মনে হলো না যে ডাইমেনশন নিজে থেকে বের করে নিতে পারবো? বাড়িতে যখন এটা নিজে থেকে করতে যাবি দেখবি পারবি না, একবার ট্রাই করে দেখবি নিজেকে, দেখবি পারছিস না, কোনো না কোনো জায়গায় আটকে যাচ্ছিস, বা হয়তো চার্জের ডাইমেনশনই ভুলে গেছিস। তো ওই যখন তুই খাতায় লিখতে যাবি তখন তোর কিন্তু মনে পড়ে যাবে যে কোন জায়গাটা তুই ভুলে যাচ্ছিস, কোন জায়গাটা তোকে ফোকাস করতে হবে, তুই ওই জায়গাটা দেখে নিলি। মানে আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে যে পড়ার পর তোর সবগুলো জিনিসকে লেখা, নিজের মতো করে একটা কম্প্যাক্ট নোট বানানো, সেটা হাতে লেখা ভালো খারাপ যাই হোক না কেন, যেন তুই বুঝতে পারিস। যত লিখবি এতে করে সুবিধা কি হয় বলতো? মাইন্ড থেকে যখন তুই হাতে কাজ করে লিখতে যাবি কিনা, এই যে একটা অ্যাক্টিভিটি হবে, এই অ্যাক্টিভিটির দরুন তোর সবকিছু মনে থাকবে। বুঝতে পারলি? কোনোদিন যদি অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হয়, দেখবি মাইন্ড আর আমাদের বডি দুটো একসাথে কানেক্টেড হয়ে থাকে। অ্যাক্সিডেন্ট সারা জীবন মনে থাকে, কেন মনে থাকে? মাইন্ডে একটা মানসিক প্রেসার পড়ে, শরীরে একটা প্রেসার পড়ে, তো দুটোর কানেকশন থাকে বলে কিন্তু ওটা বেশি দিন মনে থাকে। কিন্তু কোনো গল্প শুধুমাত্র গল্প করেছিলি, বা কারোর মুখে শুনেছিলি, বা কাউকে শুধুমাত্র দেখেছিলি, দেখে জাস্ট ছেড়ে দিয়েছিস, ওকে কিন্তু আর বেশি দিন মনে রাখতে পারবি না, একটা সময় গিয়ে কিন্তু ভুলে যাস। কেন? ওখানে একটা জিনিসই কাজ করছিল, শুধু মাইন্ড। তো বডি আর মাইন্ড দুটোকে যখন একসাথে কাজে লাগাবি, তখনই কিন্তু জিনিসটা মনে থাকবে তোদের। অনেকের হয় না যে পড়ে তো আসলাম কিন্তু দাদা এখানে লিখতে পারছি না, হয় না? 11 হয়েছে তোদের এরকম, পড়ে এসেছিলাম তখন দেখছিলাম, তখন তো মনে হচ্ছিল সবই পেরে যাবো, দিয়ে এখন লিখতে যাচ্ছি আর আটকে যাচ্ছি, ওকে জিজ্ঞাসা করছি কি হবে রে এটা, এপসাইলনের পরে কি ছিল রে, একটু বলে দিলেই হয়ে যাবে। হয় কি না এরকম? তো ওটা কেন হয়? তুই যখন পড়ছিলি তখন তোর মাইন্ড তোকে বলছিল "ও, পেরে যাবি পেরে যাবি, হয়ে যাবে হয়ে যাবে"। তুই যদি লিখতে যেতি, এখানে লেখার আগে যদি বাড়িতে লিখতে যেতি, তখনই তুই বুঝে যেতি যে তুই লিখতে গিয়ে কোন জায়গাটা আটকে যাচ্ছিস। ওই জায়গাটা যদি দেখে নিতি, তারপর তুই আর ভুলতি না। একবার লেখাটাই অনেকটা কাজে দেবে, পরীক্ষা পর্যন্ত তোর মনে থেকে যাবে। করবি তো? পরের দিন আমি খাতা চেক করবো সবার। ঠিক আছে, পুরো জিনিসটা পড়বি আর খাতায় লিখবি, আর রাফ খাতাটা আমাকে দেখাবি। ওকে, টাটা।